হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিশির বলছি। তোমরা জানোই যে আমি তোমাদের জন্য আসন্ন কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষার যে এক্সাম হওয়ার কথা সেই বিষয়ক যে ইংরেজি প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু নিয়ে আসছি। আজকে আমাদের দেখার বিষয় যে কততম প্র্যাকটিস সেট আমরা করছি। আমি জানি যে 12তম, তবুও দেখে নিচ্ছি। চলো তাহলে আমাদের আজকে হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার কত? আমরা হচ্ছে 12 নম্বর প্র্যাকটিস সেটটা কিন্তু করতে চলেছি। কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট প্রিপজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ সঠিক প্রিপজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি বলেছে সেন্টেন্সটা? আই অ্যাম নট ইন্টারেস্টেড ড্যাশ হিজ প্রপোজাল, অর্থাৎ আমি তার প্রস্তাবের প্রতি ইন্টারেস্টেড বা আগ্রহী কিন্তু নই। তাহলে এখানে কি কি রয়েছে? অপশন এ অন, অপশন বি ফর, অপশন সি ইন এবং অপশন ডি উইথ। তাহলে কি হবে তোমরা বলো দেখি, তোমরা নিজেরা একটু ভেবে নাও। আই অ্যাম নট ইন্টারেস্টেড ড্যাশ, ইন্টারেস্টেড কি হবে তাহলে? ইন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 নম্বর প্রশ্নের অপশন সি। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন হিজ প্রপোজাল, অর্থাৎ আমি তার প্রস্তাবের প্রতি আগ্রহী নই। তারপরের প্রশ্ন, ফাইন্ড দি এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রশ্নের ডিরেকশন বা নির্দেশটা বোঝার চেষ্টা করো। প্রথম কথা বলেছে যে এইখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে যে শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 5 ইয়ার্স, এই সেন্টেন্সের মধ্যে একটা কিন্তু এরর রয়েছে। কেননা বলে দিয়েছে ফাইন্ড দি এরর, অর্থাৎ ভুল খুঁজে বের করো। কোথা থেকে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত বাক্যটি থেকে ভুলটি খুঁজে বের করো। তাহলে আমাদের প্রথম কাজ কি এরর কারেকশন করতে গেলে? আমাদের প্রথম কাজ হচ্ছে কোশ্চেন সেন্টেন্স বা প্রশ্ন বাক্য যেটি রয়েছে সেই কোশ্চেন সেন্টেন্সটাকে ভালো করে পড়ে নেওয়া। কি বলেছে দেখি, শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 5 ইয়ার্স, ভালো করে বোঝো, সে এখানে 5 বছর থেকে কাজ করছে। প্রথম কথা, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের একটা সেন্টেন্স, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েস, তাহলে শুরুই হচ্ছে শি অর্থাৎ সাবজেক্ট দিয়ে। ফাইনিট ভার্ব কি? হ্যাজ বিন ওয়ার্কিং, এই সবটা মিলে কিন্তু ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়াপদ। তার মধ্যে আমরা দেখে নিচ্ছি এটা কোন টেন্সে রয়েছে? হ্যাজ বিন ওয়ার্কিং, অর্থাৎ কাজ করিয়া চলিতেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ বিন ওয়ার্কিং, যদি এখানে হ্যাজের বদলে হ্যাড থাকতো তাহলে কি হতো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তারপরে কি বলেছে? হেয়ার মানে এখানে সিন্স 5 ইয়ার্স, সিন্স 5 ইয়ার্স। দেখো তো এখানে কিছু গন্ডগোল আছে কিনা বলে মনে হচ্ছে। দেখো তো সময়টা কি নির্দিষ্ট করা কিনা, পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু 5 ইয়ার্স, অর্থাৎ সময়টা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। এবং নির্দিষ্ট করে দেওয়া থাকলে, সময়ের বিষয়টা যদি নির্দিষ্ট করা দেওয়া থাকে তাহলে কিন্তু সিন্সের পরিবর্তে ফর বসা উচিত। তাহলে তোমার অপশনটা হচ্ছে এখানে কোনটাতে সিন্স রয়েছে? অপশন ডিতে। এইখানে তাহলে এটা হওয়া উচিত ছিল না, এখানে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ফর বসা উচিত ছিল। ফর না বসে সিন্স থাকার জন্য এই সেন্টেন্সের এই অংশটিতে ভুল রয়েছে বলে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে কি দাঁড়ালো শুদ্ধ বাক্যটি? শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে এখানে 5 বছর থেকে কাজ করিয়া চলিতেছে বা কাজ করে চলেছে, কাজ করছে, এরকম। 2 নম্বর প্রশ্নের পরে আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 3-তে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জুবিল্যান্ট, অর্থাৎ বুঝতেই পারছো জুবিল্যান্ট এই শব্দটির সমার্থক শব্দ নিচের কোন অপশনের দ্বারা বোঝাচ্ছে? তাহলে জুবিল্যান্ট মানে কি, আগে এটার মানে আমাদের জানা দরকার। জুবিল্যান্ট মানে হচ্ছে উল্লসিত, আনন্দপূর্ণ, হাসি খুশি, এইরকম। তাহলে স্যাড মানে কি হাসি খুশি, উল্লসিত, আনন্দকে কি নির্দেশ করে? নিশ্চয়ই না, তাহলে এটা হচ্ছে না। জয়ফুল এটা কিন্তু হচ্ছে, আমরা এটাকে কিন্তু উত্তরটাকে লক করতেই পারি। অ্যাংরি মানে কি? অ্যাংরি মানে রাগান্বিত, রেগে থাকা, এটাও হচ্ছে না কোনো অবস্থাতেই। ডিপ্রেসড মানে হচ্ছে অবসাদগ্রস্ত, অবসাদে চলে গেছে, বলে না ডিপ্রেশনে চলে গেছে সে, ঠিক আছে? তাহলে এই তিনটির একটি হচ্ছে না, অপশন এ সি ডি হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কি? আমাদের যেটা আমরা লক করেছিলাম অর্থাৎ জয়ফুল, সেই
অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। অর্থাৎ জুবিল্যান্ট, এই যে সিনোনিমাস ওয়ার্ড জুবিল্যান্টের বের করতে বলেছে, সেই হিসাবে আমাদের জয়ফুলটাই কিন্তু অ্যাজ পার অপশন এইখানে কিন্তু সঠিক। তারপরে প্রশ্ন, সোজা সোজা প্রশ্নই আমরা কিন্তু দেখতে পাচ্ছি, চুজ দি অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বুঝতেই পারছো, একদম বিপরীত শব্দ। পার্মানেন্ট, এটা কিন্তু খুব সোজা, তোমরা সকলেই পারবে আমি আশা করছি। হ্যাঁ ঠিক আছে, যেমন পার্মানেন্ট চাকরি হয়, টেম্পোরারি চাকরি হয়, আমি তো উত্তর তোমাদের বলেই দিলাম বা তোমরাও জানো। এইবার পার্মানেন্ট এর ঠিক বিপরীত যদি আমরা সঠিক বিপরীত শব্দ খুঁজে বের করতে চাই তাহলে কি হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আনসার্টেন মানে কি? অনিশ্চিত। তাহলে পার্মানেন্ট মানে একটা সুনিশ্চিত জায়গা। আনসার্টেন, অবশ্যই আনসার্টেনও কিন্তু পার্মানেন্টের নিয়ারেস্ট ইন মিনিং যদি হয় সেই অর্থে বিপরীত শব্দ আর কি, ঠিক আছে। এবার পার্মানেন্টের সরাসরি বিপরীত শব্দ হচ্ছে গিয়ে টেম্পোরারি। আর ফিক্সড মানে কি? যেটা সুনির্দিষ্ট, আর স্টেবল মানে হচ্ছে স্থায়ী। ফিক্সড, তাহলে আনসার্টেন মানে কি? অনিশ্চিত, 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 ঠিক আছে। তারপরে হচ্ছে ফিক্সড মানে হচ্ছে, স্টেবল মানে কি? আগে সেটা লিখে নিচ্ছি, স্থির। স্টেবল মানে কি? স্থির। তারপরে কি ফিক্সড মানে হচ্ছে নির্দিষ্ট, এইরকম আর কি, বলে না আমার জন্য একটা সিট একদম ফিক্সড রয়েছে, কোনো চাপ নেই। আর টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী। আর পার্মানেন্ট মানে কি? পার্মানেন্ট মানে হচ্ছে স্থায়ী, যেমন চাকরি বাকরির ক্ষেত্রে যেটা হয় যে স্থায়ী চাকরি, অস্থায়ী চাকরি, এইরকমটা। তাহলে আমার 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। পার্মানেন্টের সরাসরি বিপরীত আমার যদি অ্যান্টোনিম হয় সেটা হচ্ছে টেম্পোরারি। তারপরে কোশ্চেন নাম্বার 5, এখানে বুঝতেই পারছো, নির্দেশটা পড়ে নিচ্ছি। নির্দেশটাতে কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য প্রভার্ব এ স্টিচ ইন টাইম সেভস নাইন। ভালো করে বোঝো, এ স্টিচ, স্টিচ মানে কি? সেলাই দেওয়া। এ স্টিচ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সঠিক সময়ে একটি সেলাই দিলেও সেটা কিন্তু 9 জনকে রক্ষা করে, বা 9টি বিষয় বা 9 জনকে রক্ষা করে, সেভ করেই। তাহলে এই প্রভাবটির সঠিক মিনিং নিচের কোন অপশনের দ্বারা প্রতিস্থাপিত বা প্রতিষ্ঠিত হয়? ডিলেইং ওয়ার্ক ক্যান কজ মোর ট্রাবল লেটার, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে যদি আমরা ডিলে করি তাহলে সেটা কিন্তু পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে। মোর ট্রাবল মানে অধিকতর সমস্যার সৃষ্টি করতে পারে। টাইম ইজ প্রেশিয়াস, অর্থাৎ সময় মূল্যবান, প্রেশিয়াস মানে হচ্ছে মূল্যবান। অ্যান্ড উই শুড ওয়ার্ক ফাস্টার, এবং আমাদের খুব দ্রুত কাজ করা উচিত। ওয়ান শুড রিমুভ এ ডিফেক্ট ইন টাইম, একজনের উচিত সঠিক সময়ে কি করা? ডিফেক্ট, অর্থাৎ যে সমস্যা রয়েছে, ডিফেক্ট রয়েছে, সেটাকে রিমুভ করে দেওয়া। সুইং ইজ এ গুড ওয়ে টু সেভ টাইম, অর্থাৎ সেলাই করা হচ্ছে সময় বাঁচানোর জন্য একটা বেশ উপযোগী উপায়। তাহলে এইখানে যে প্রভাবটি রয়েছে সেই প্রভাবের মিনিং যদি অ্যাকুরেট করতে হয় সেটা হচ্ছে আমার অপশন সিতেই কিন্তু রয়েছে। ওয়ান শুড রিমুভ ডিফেক্ট ওয়ান শুড রিমুভ এ ডিফেক্ট ইন টাইম, অর্থাৎ একজনের উচিত সঠিক সময়েই যা ডিফেক্ট রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলোকে সময় মতোই কিন্তু রিমুভ করে দেওয়া, সেগুলোকে দূরীভূত করা। অর্থাৎ স্টিচ ইন টাইম সেভস নাইনের, অর্থাৎ এই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ ওয়ান শুড রিমুভ আ ডিফেক্ট ইন টাইম। তারপরে আমার কোশ্চেন নাম্বার 6-এ কি রয়েছে? চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর, আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিসের জন্য? এখানে বলেছে এ পারসন হু স্টাডিজ হিউম্যান হিস্ট্রি অ্যান্ড প্রি হিস্ট্রি থ্রু এক্সক্যাভেশন অফ সাইটস। সাইটস মানে হচ্ছে প্রত্নক্ষেত্র অর্থে, সাইটস মানে এই ক্ষেত্রে হচ্ছে, এই ক্ষেত্রে স্পেসিফিক এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমি বলি প্রত্নক্ষেত্র, ঠিক আছে। এক্সক্যাভেশন মানে হচ্ছে খনন কার্য, খনন কার্য হয়ে গেল। তাহলে একজন ব্যক্তি হু স্টাডিজ, অর্থাৎ একজন ব্যক্তি বা একজন লোক যিনি স্টাডি করেন, যিনি পড়াশুনো করেন, গবেষণা করেন হিউম্যান হিস্ট্রি, মানব ইতিহাস অ্যান্ড প্রি হিস্ট্রি, এবং মানুষের যে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস, সেটাকে কিসের মাধ্যমে? থ্রু এক্সক্যাভেশন অফ সাইটস, অর্থাৎ প্রত্নক্ষেত্রের
পুরানো যে প্রাচীন প্রত্নক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর খনন কার্যের মাধ্যমে মানুষের হিস্ট্রি অর্থাৎ মানব জাতির হিস্ট্রি এবং প্রি হিস্ট্রিকে যিনি কি করেন স্টাডি করেন, তাকে কি বলছে জিওলজিস্ট অর্থাৎ ভূতত্ত্ববিদ, তাকে কি তাই বলা হয়? আর্কিওলজিস্ট অর্থাৎ পুরাতত্ত্ববিদ। আমার মনে হচ্ছে এইটাই সঠিক উত্তর হবে। তোমাদের কি মনে হয়? আমি আপাতত লক করলাম অপশন বি। তারপরে কি বায়োলজিস্ট তো বোঝোই, বায়োলজি বা জীববিদ এরকম। অ্যানথ্রোপোলজিস্ট মানে হচ্ছে আমরা কি বলবো মানববিদ এইরকম আর কি, অ্যানথ্রোপোলজিস্ট। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যদি ধরি এই প্রশ্নের সঠিক উত্তর সেটা কিন্তু আর্কিওলজিস্ট অর্থাৎ পুরাতত্ত্ববিদ, যারা হচ্ছে মানে প্রাচীন যুগের ইতিহাস এর প্রত্নক্ষেত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো খনন কার্যের মাধ্যমে যিনি বা যারা যে ব্যক্তি এর পঠন পাঠন করেন তাকে বলা হচ্ছে কিন্তু আর্কিওলজিস্ট। ঠিক আছে, তাহলে এটাও সোজাই ছিল প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7, এটা কিন্তু কি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এই টপিক থেকে একটা কিন্তু প্রশ্ন তোমাদের জন্য আমি সেট করেছি। বলেছে শি ওয়াজ অলরেডি টায়ার্ড। কে অলরেডি টায়ার্ড ছিল সেটা এখনও জানি না। শি ওয়েন্ট টু বেড আর্লি, সে খুব দ্রুত বিছানায় গেল মানে ঘুমোতে গেল। আফটার ডিনার, আচ্ছা আফটার ডিনার এইখান থেকে শুরু হওয়ার চান্সেস কিন্তু বেশি। তাহলে শি ডিসাইডেড টু টেক সাম রেস্ট, একদম মনে হচ্ছে এইখান থেকে কিছু একটা হবে। অর্থাৎ সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের যদি উত্তর সঠিক করতে হয় আগে তোমার যে এখানে এই ক্ষেত্রে 1 2 3 4 চারটি যে সেন্টেন্স রয়েছে বা চারটি সেন্টেন্সে পার্ট বা সেন্টেন্স রয়েছে সেগুলোকে আগে ভালো মতো পড়ে নিয়ে একটা সিকোয়েন্স ঠিক করা যে হ্যাঁ এরপরে এই ঘটনাটা হতে পারে, তাহলে জিনিসটা কিন্তু মিনিংফুল হবে। তাহলে আমরা দেখি এখানে কি আফটার ডিনার মানে এইটা দিয়ে শুরু করাটাই বরং বেটার হবে। আফটার ডিনার অর্থাৎ রাতের নৈশভোজের পরে, তারপরে কি শি ওয়াজ অলরেডি টায়ার্ড, শি ওয়েন্ট টু বেড আর্লি হচ্ছে না, শি ডিসাইডেড টু টেক সাম রেস্ট। তাহলে আমি যদি এই সেন্টেন্সটাকে বা এই সেন্টেন্সের পার্টটাকে 1 ধরি এবং এটাকে 2 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে মানে 3 এবং 4 দিয়ে কোথায় শুরু হচ্ছে এইখানটায়, অর্থাৎ অপশন ডিতে কিন্তু এই দুটো জায়গায় ইসে করা যাচ্ছে। এইখানে কিন্তু 3 আছে কিন্তু 1 থাকার জন্য এখনও হচ্ছে না, কিন্তু বি আর সি আমার কিন্তু প্রথমেই এই 3 এবং 4 নাম্বার যে সেন্টেন্স বা সেন্টেন্সের পার্ট রয়েছে সেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে কি হলো যে বি সি কিন্তু হচ্ছে না। আমরা দেখি যদি ডিটাকেই আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট অপশন বলে এখনও ধরে থাকি তাহলে দেখি কিভাবে কি হয়। আফটার ডিনার শি ডিসাইডেড টু টেক সাম রেস্ট, ভালো কথা, ডিনারের পরে সে ডিসাইড করেছিল কিছুটা রেস্ট নেওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য। শি ওয়াজ অলরেডি টায়ার্ড দেখি 1 রয়েছে, তারপরে শি ওয়েন্ট টু বেড আর্লি। তাহলে আফটার ডিনার তাহলে এটাই বরং ভালো হচ্ছে, কেননা 3 4 এখানে 3 1 তাহলে এটা কিন্তু হচ্ছে না, এখানে কি 3 4 1 2, তাহলে 3তে কি রয়েছে আফটার ডিনার শি ডিসাইডেড টু টেক সাম রেস্ট, অর্থাৎ ডিনারের পরে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে একটু বিশ্রাম নেবে। কেন বিশ্রাম নেবে? কেননা শি ওয়াজ অলরেডি টায়ার্ড, কেননা সেই ইতিমধ্যেই সে কিন্তু যথেষ্ট ক্লান্ত ছিল। শি ওয়েন্ট টু বেড আর্লি, তাই সে কি করেছিল যে খুব দ্রুত বিছানায় সে শুতে গিয়েছিল। তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়ালো আফটার ডিনার শি ডিসাইডেড টু টেক সাম রেস্ট, শি ওয়াজ অলরেডি টায়ার্ড, শি ওয়েন্ট টু বেড আর্লি। তাহলে এইখানে অপশন ডিটাই কিন্তু তোমার সঠিক উত্তরে পরিণত হলো অ্যাজ পার অপশন। এইখানে কিন্তু তাহলে 1 2 তারপরে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4 হয়ে গেল। তাহলে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এই চ্যাপ্টার থেকেও একটা কোশ্চেন তোমাদের জন্য কিন্তু রাখা ছিল। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 8, বেস্ট চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ডিরেক্ট স্পিচ দেওয়া আছে, ইনডিরেক্ট করতে হবে। আমি আগে অপশনে যাব না, কেননা ন্যারেশন চেঞ্জ আশা করি তোমরা সকলেই পারো, আগে দেখব। শি আস্কড, আগে প্রশ্ন বাক্যটা পড়ে নিচ্ছি, ঠিক আছে? কি বলেছে? শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তাহলে এইখানে রিপোর্টিং ভার্ব কি আস্কড, আর এইখানে এলো ওয়ার আর গোয়িং মিলে ফাইনিট ভার্ব এবং এরা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এবং সে জিজ্ঞাসা করেছিল মানে অলরেডি এখানে সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ এই চিহ্ন দেখেও বোঝা যাচ্ছে বা এখানকার রিপোর্টিং ভার্ব দেখেও বোঝা যাচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব আমার কি রয়েছে? শি
আস্কড লিখলাম, এটা তো আর said to বদলে টোল্ড বা said to বদলে আস্কড হবে, আস্কড যেহেতু দেওয়াই রয়েছে। এইখানে আমাদের লিঙ্কার কি, যেহেতু WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তোমরা জানোই আশা করি যে সেই WH ওয়ার্ডটাই কিন্তু তোমার কি হচ্ছে, WH ওয়ার্ডটাই কিন্তু লিঙ্কার। এইবার হোয়ার ওয়ার ইউ গোয়িং, তাহলে ইউ ওয়ার গোয়িং, এবার লিঙ্কার যেটা রয়েছে অর্থাৎ হোয়ার, তারপরে আমার সাবজেক্ট দরকার। এবার কোন সাবজেক্টে ইউ যে রয়েছে, ইউ এর পরিবর্তে তাহলে কি বসবে, এটা কিন্তু একটা প্রশ্ন। শি আস্কড, সে কাকে জিজ্ঞাসা করেছিল, যদি এরকমটা থাকে যে সে কাকে জিজ্ঞাসা করেছিল, শি আস্কড রাম বা শি আস্কড শ্যাম, এরকম যদি না থাকে তাহলে এই ইউটা এইখানে মনে মনে থাকা অর্থাৎ মিকেই কিন্তু নির্দেশ করবে। এই মি থাকলে আবার কি হয়ে যাচ্ছে, আই। ভালো করে বোঝার চেষ্টা করো। ইউ, এখানে যে ইউ রয়েছে, ইউ মানে তুমি, তুমি কোথায় যাচ্ছ, মানে সে জিজ্ঞাসা করেছিল যে তুমি কোথায় যাচ্ছ বা যাইতেছো, তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি কোথায় যাচ্ছ মানে হচ্ছে এখানে যেহেতু শি আস্কড, মানে সে জিজ্ঞাসা করেছিল, কাকে জিজ্ঞাসা করেছিল তার উল্লেখ নেই, সেই জন্য ধরে নিতে হচ্ছে যেন আমাকেই বলেছিল, মানে শি আস্কড মি, শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে ইউটা নির্দেশ করছে এই উজ্জ্ব থাকা মিকে, মি থাকলে আই। এইবার আর একটা জিনিস, এখানে রিপোর্টিং ভার্ব কোন টেন্স, সিম্পল পাস্ট টেন্স, আর এইখানে রিপোর্টেড ভার্ব ওই যে বলেছিলাম যেটা তোমাদেরকে, ঠিক আছে, এইখানে রিপোর্টেড ভার্বটা তাহলে কোন টেন্স, এই যে ওয়ার রয়েছে এবং গোয়িং রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে সিম্পল পাস্ট এবং রিপোর্টেড ভার্ব রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এই সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস এই কম্বিনেশন থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাই তোমার হয়ে যাচ্ছে এইখানে যে সেন্টেন্স, তাহলে কি দাঁড়াচ্ছে, শি আস্কড মি হোয়ার আই, তারপরে কি হ্যাড বিন। আর একটা প্যাটার্ন আছে, অ্যামিজার থাকলে ওয়াজার হয় এবং ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন হয়। তাহলে কি হলো, আই হ্যাড বিন গোয়িং। এবং তোমরা জানোই যে এই ক্ষেত্রে কি হয়, যে এই রিপোর্টেড স্পিচটা যে ফরম্যাটেই থাকুক না কেন সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিণত হয়। তাহলে সেটাই হলো, তাহলে এরপরে ফুল স্টপ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, শি আস্কড হোয়ার আই হ্যাড বিন গোয়িং, তাহলে এইটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে কোন অপশনে এই লেখাটা রয়েছে, শি আস্কড হোয়ার আই হ্যাড বিন গোয়িং, হয়ে গেল। তাহলে আমার 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শি আস্কড হোয়ার আই হ্যাড বিন গোয়িং। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার হচ্ছে 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। আচ্ছা, ভার্বের সঠিক রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ। ইফ আই ড্যাশ ইউ, যদি আমি হতাম তুমি, অর্থাৎ একটা ইমাজিনেশন বা একটা কল্পিত কথা, কল্পিত চিন্তা ভাবনা, আই উড টেক দ্য জব, যদি আমি হতাম তুমি বা আমি যদি তোমার জায়গায় ভাই থাকতাম তাহলে আই উড টেক দ্য জব, তাহলে আমি কিন্তু কাজটি কিন্তু করতাম আর কি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু কাজটি করতাম বা নিতাম এইরকম। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ইফ আই ড্যাশ ইউ, যদি আমি হতাম তুমি, আই উড টেক দ্য জব। এই সমস্ত ক্ষেত্রে যেটা হচ্ছে নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট, এখানে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে এখানে আই, তাহলে আয়ের পরে এইখানে যেটা হওয়া উচিত যে এইখানে টেন্সটা বোঝার চেষ্টা করো, উড টেক, তাহলে এটা হচ্ছে ভবিষ্যতের অতীত, অর্থাৎ উইলটা উড হয়ে গেছে এবং এটা উডের পরে তো সবসময় MV1 বসে সেটা জানোই, তো সেরকম ব্যাপার। তাহলে আয়ের পরে কি বসা উচিত, আয়ের পরে ওয়াজ বসা উচিত, কিন্তু এইসব ক্ষেত্রে কি হয়, ওয়ার বসবে, এইসব ক্ষেত্রে কি হচ্ছে তাহলে ওয়ার বসে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম, ইফ আই ওয়ার ইউ, যদি আমি হতাম তুমি তাহলে আই উড টেক দ্য জব, তাহলে আমি এই কাজটি নিতাম। যদি এরকম বলি, ইফ আই ওয়ার দ্য PM অফ ইন্ডিয়া, অর্থাৎ যদি আমি হতাম ভারতের প্রধানমন্ত্রী, যদি হতাম, আমি তো আর নই, যদি হতাম, আই উড রিমুভ পভার্টি, আমি দারিদ্রতাকে কি করতাম, দূরীভূত করতাম। এই একটা আর একটা সেন্টেন্স কিন্তু তোমাদের দিয়ে রাখলাম, ইফ আই ওয়ার দ্য PM অফ ইন্ডিয়া আই উড রিমুভ, আমি রিমুভ করতাম কি, পভার্টি, দারিদ্রতাকে। হয়ে গেল। তাহলে তোমার এখানকার সেন্টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সাবজেক্ট ভার্ব অনুযায়ী এখানে কিন্তু ওয়ারটাই তোমার সঠিক উত্তর হয়ে গেল।
তারপরে আজকের দিনের আমাদের হচ্ছে লাস্ট প্রশ্ন, খুব ইন্টারেস্টিং, চুজ দ্য কারেক্ট স্পেলিং। অর্থাৎ তোমাকে বলে দিয়েছে সঠিক যেটা স্পেলিং যুক্ত বা বানান রয়েছে সেই বানানটিকে খুঁজে বের করো। ডায়রিয়া, ডায়োরিয়া, ডায়েরিয়া, ডায়েরিয়া, মানে সব কিছু ডায়রিয়া, ডায়রিয়া হয়ে গেছে সব কিছু। তাহলে এখানে দেখো তো ডায়রিয়া বানান কি? DIA ডবল R HOEA, ডায়োরিয়া, ডায়োরিয়া। ঠিক আছে, দুটো সিলেবল দেখতে পাচ্ছি, ডায়োরিয়া। ঠিক আছে, DIAR, ডায়োরিয়া, RHOEA। তাহলে এই যে বানানটা এটা ঠিক কোন অপশনে রয়েছে? ডায়োরিয়া, অপশন ডি। বাকিগুলোতে কিন্তু একটু একটু চেঞ্জেস রয়েছে। অপশন এতে যেমন বোঝাই যাচ্ছে যে এটা সঠিক উত্তর নয় বা সঠিক বানানবিধি নয়। বি সিতে গিয়ে কনফিউশনটা হওয়া খুব স্বাভাবিক, কিন্তু সঠিক যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড সেটা হচ্ছে ডায়রিয়া, অপশন ডি। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্ন শেষ হলো। এইভাবে কিন্তু আজকে তোমাদের 12 নম্বর যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেই সেটটা কিন্তু শেষ হয়ে গেল। আশা করছি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে এবং আমরা চেষ্টা করব আরও ক্লাস দেওয়ার জন্য। আর একটা জিনিস হচ্ছে, তোমরা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করো, সাবস্ক্রাইবটা প্রথমে করো, তারপর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো তাহলে এখানেই রাখছি, ধন্যবাদ।